প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় নবম ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতি কথাটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন লাগতে পারে বা লাগবে, কেননা যে অষ্টম শ্রেণীতে গণিতে ত্রিকোণমিতি নামের কোনো বিষয় ছিল না বা ত্রিকোণমিতি ছিল না, সেহেতু ত্রিকোণমিতি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন লাগতে পারে বা লাগবে। তো নতুন লাগলেও ত্রিকোণমিতি সহজ বিষয়, এবং আশা করি আজকের এই ক্লাসে তোমরা তা বুঝতে পারবে, এবং যদি কোনো ভয় থাকে আমার মনে হয় সেই ভয়টা তোমাদের দূর হবে। তো ত্রিকোণমিতিক অনুপাতে যাওয়ার আগে আমরা ত্রিকোণমিতি নিয়ে একটু প্রাথমিক আলোচনা করি। ত্রিকোণমিতি যদি আমরা শাব্দিক অর্থে আসি, ত্রি অর্থ তিন, কোণ, কোণ তো আমরা জানি মিতি বা পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। তো আমরা যদি তিন কোণের পরিমাপের কথাটা মাথায় নিয়ে আসি, তাহলে আমাদের চোখের সামনে একটা জ্যামিতিক চিত্র ত্রিভুজ ভেসে আসবে, যার তিনটি কোণ আছে। এই চিত্রটা ভেসে আসবে। তো এটা একটা জ্যামিতিক চিত্র, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে যে কোণের কথা বলা হচ্ছে সেই কোণ, আর জ্যামিতিক ক্ষেত্রে আমরা যে কোণ দেখছি চিত্রে, সেটার মধ্যে কিছুটা ভিন্নতা আছে। অর্থাৎ জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা কেমন? যে জ্যামিতিক কোণে আমরা জানি যে দুইটি সরলরেখা, যে কোনো দুই প্রান্ত বিন্দু যদি একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে এই মিলিত অবস্থানটাই হচ্ছে কোণ। এটাকে আমরা জ্যামিতি কোণ। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা ভিন্নতাটা কি? যে ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখো, একটু লক্ষ্য করো, কোনো একটি রেখা, মনে করো এটা হচ্ছে বি সি। এই রেখাটি বিকে কেন্দ্র করে ঘড়ি কাঁটার উপরের দিকে, অর্থাৎ বিপরীত দিকে, ঘড়ি কাঁটা এদিকে ঘুরতে থাকে, আর তার বিপরীত দিকে মনে করি বিসি থেকে ঠিক ঘুরতে ঘুরতে এরকম একটা অবস্থানে স্থির, বিপরীত দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে এরকম মনে করে এই অবস্থানে স্থির হয়েছে। এখন এই অবস্থান থেকে যদি আমরা বিসির উপরে একটা, দেখো, আচ্ছা, তো এই যে এই অবস্থানের বিসির উপরে, বিসি হচ্ছে আদি রেখা, বিসি রেখার অবস্থান, শেষ অবস্থান হচ্ছে বা নতুন অবস্থান হচ্ছে এবি। এই যে এবি আর বিসি অর্থাৎ আদি অবস্থান ও শেষ অবস্থানের মাঝে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। অর্থাৎ কোনো রেখা তার প্রান্ত, যে কোনো এক প্রান্তবিন্দুকে কেন্দ্র করে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে এবং কোনো একটা অবস্থানে গিয়ে যদি অবস্থান করে, তাহলে রেখাটির আদি অবস্থান
ও শেষ অবস্থানের মাঝে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা জ্যামিতি এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কোণের পার্থক্যটা বুঝলাম। এবার আসি যে এই ক্ষেত্রে আমরা তিন কোণ কিভাবে পাব। তো এখান থেকে দেখো যে আমরা যদি এবি রেখার এ থেকে যদি বিসি এর উপরে একটি লম্ব অঙ্কন করি তাহলে একটি ত্রিভুজ পাই। ত্রিভুজটা কেমন? ত্রিভুজটা হবে সমকোণী, কেননা যেহেতু এসি বিসি এর উপরে লম্ব। আর এই লম্ব অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই যে কোণটা আমরা এখানে যে কোণের সাপেক্ষে ত্রিভুজটা তৈরি হলো, এই যে কোণটা এটাকে যদি আমরা সূক্ষ্মকোণ ধরি তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমাদের এই ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত, এই কোণের সাপেক্ষে এই তিনটা বাহুর যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের অনুপাতই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ আমরা ছবিটাকে স্পষ্টভাবে আঁকাই। মনে করি ও এক্স রেখা, ও এক্স একটা আদি রেখা এবং ও এক্স ঘড়ি কাঁটা উল্টো রেখে ঘুরতে ঘুরতে ও ওয়াই অবস্থানে অবস্থান করছে। এই ও ওয়াইয়ের ওপরে আমরা একটা বিন্দু নিই, মনে করি বিন্দুটি পি। এই পি বিন্দু থেকে আমরা ও এক্সের উপরে একটি লম্ব অঙ্কন করি। লম্বটি মনে করি ও এম, পি এম। তাহলে আমরা কি পাচ্ছি যে এই কোণের সাপেক্ষে এই কোণটাকে যদি আমরা থিটা কোণ ধরি তাহলে এই কোণের সাপেক্ষে আমরা যে সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের এই থিটা কোণের সাপেক্ষে এই ও পি অথবা পি এম অথবা ও এম, এই যে তিনটি রেখা বা বাহু, এই তিন বাহুর যে কোনো দুইটি বাহুর অনুপাতই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা যদি এই অনুপাতগুলি বিশ্লেষণ করি বা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে কয়টা অনুপাত আসে। পিএম রেখা, পিএম রেখাকে যদি আমরা ওপি দিয়ে ভাগ করি তাহলে এই একটা অনুপাত পেলাম। 2 নাম্বার, তার বিপরীত অর্থাৎ ওপি, ওপি ভাগ পিএম। 3 নম্বর, পিএম অর্থাৎ ভাগ ওএম। 4 নম্বর, ওএম ভাগ পিএম। এরপরে আসছে 5 নম্বর, ওএম ভাগ ওপি এবং 6 নম্বরে আসছে ওপি ভাগ ওএম। তাহলে আমরা এছাড়া আর হয় কিনা, এছাড়া যাই করতে যাই এগুলি ফিরে ফিরে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি? 1টা 2টা 3টা 4টা 5টা
6টা। অর্থাৎ বাহুগুলিকে যদি প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটিকে ভাগ করি, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে যদি উপর বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাহলে এভাবে আমরা 6টি অনুপাত পাব। এই 6টি অনুপাতই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা বুঝলাম ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়, যে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করছি, যেহেতু আমার পি থেকে যদি পিএম লম্ব অঙ্কন করছি ও এক্সের উপরে, তাহলে সুতরাং এটা আমাদের সমকোণী ত্রিভুজ। আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের, এটাকে যদি আমরা ভূমি কল্পনা করি, ভূমি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই যে ও এক্স রেখা তার আদি অবস্থান থেকে নতুন অবস্থান ওপিতে আসার পরে পি বিন্দু থেকে আমরা ও এক্সের উপরে পিএম লম্ব অঙ্কন করেছি। লম্ব অঙ্কন করার ফলে আমরা একটি সমকোণী ত্রিভুজ পেলাম। আর এই যে কোণটি গঠিত হলো, সেই কোণের সাপেক্ষে, অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে আমরা এই ত্রিভুজটি 3টি বাহুর পারস্পরিক যে অনুপাত, সেই অনুপাত বিশ্লেষণ করে আমরা 6টা অনুপাত পেলাম। এই 6টা অনুপাতই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এবার আসি যে আমরা এই 6টা অনুপাতকে কীভাবে চিনব। এখন আমরা জানি যে কোনো কিছু চিনতে হলে, যেমন মানুষ, অসংখ্য মানুষের মধ্যে কাউকে চিনতে হলে তার একটা নাম প্রয়োজন হয়। তো আমাদের এই 6টা বাহু, কোন বাহুর সঙ্গে কোন বাহুর অনুপাত, এটাকে জানতে হলে বা চিনতে হলে আমাদের নামের প্রয়োজন হবে। তাই এই 6টাকে আমরা 6টা নাম দিয়ে অভিহিত করব। যেমন লম্ব পিএম, পিএম ভাগ ওপি, পিএম ভাগ ওপি সমান সমান আমরা কি লিখতে পারি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এটাকে আমরা যে নাম দেব, সে নামটা হচ্ছে সাইন থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে এই কোণ। এই কোণের সাপেক্ষে, অর্থাৎ এই কোণ যখন যে মানই হোক, এই কোণের সাপেক্ষে আমরা এই বাহুগুলির অনুপাত নামকরণ করছি। এরপর আসছে কি 2 নম্বরটা। 2 নম্বরটা আসছে আচ্ছা, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর কি আসছে, যে ওপি, অর্থাৎ এটার উল্টা বা বিপরীত, ওপি ভাগ পিএম। তাহলে কি লিখবো আমরা, অতিভুজ, অতিভুজ ভাগ লম্ব। এটাকে আমরা লিখব কোসেক থিটা। 3 নম্বরটা আসছে পিএম বাই ওএম, পিএম ভাগ ওএম, অর্থাৎ সমান সমান লম্ব ভাগ ভূমি। পিএম ভাগ ওএম, অর্থাৎ এটাকে আমরা নাম দেব ট্যান থিটা। 4 নম্বর, এটার বিপরীত যদি আমরা আসি, তাহলে ও এম ভাগ পিএম, অর্থাৎ ভূমি
ও এম ভাগ পি এম, অর্থাৎ ও এম হচ্ছে ভূমি, আর হচ্ছে পি এম হচ্ছে লম্ব, অর্থাৎ এটার নাম দেব আমরা হচ্ছে কট থিটা। 5 নম্বরে আসি। 5 নম্বর কি আছে? ও এম ভাগ ও পি, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। ও এম ভাগ ও পি, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। এটার নাম দেব আমরা হচ্ছে কস থিটা। আর 6 নম্বরটা আসছে ওপি, অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ ভাগ ভূমি, এটাকে নাম দেব হচ্ছে আমরা সেক থিটা। তাহলে আমরা 6টা নাম দিলাম বা 6টা নাম পেলাম: সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, কস থিটা এবং সেক থিটা। তাহলে আমরা অনুপাত চিনলাম এবং জানলাম যে সূক্ষ্মকোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের লম্ব, অর্থাৎ সমকোণ ভিন্ন সূক্ষ্মকোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাতই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আর এভাবে আমরা 6টা অনুপাত পেলাম: সাইন থিটা, ট্যান থিটা এবং কস থিটা। সাইনের বিপরীত কোসেক, ট্যানের বিপরীত কট, কসের বিপরীত সেক, এভাবে আমরা মনে রাখতে পারি। তো এবার আসো আমরা এই অনুপাতগুলির মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক পাই কিনা। তো পারস্পরিক সম্পর্কের মধ্যে যদি যায়, সাইন থিটা, কোসেক থিটা, আমরা এখানে যদি আসি, দেখো সাইন থিটা গুণ কোসেক থিটা, তাহলে আমরা কি লিখতে পারি? পিএম ভাগ ও পি গুণ ওপি ভাগ পিএম, এটা ভাগ করলে কত হয়? 1 হয়। অর্থাৎ সাইন থিটা গুণ কোসেক থিটা সমান সমান 1। অনুরূপভাবে ট্যান থিটা গুণ কট থিটা 1 হবে, কস থিটা গুণ সেক থিটা মান 1 হবে। তো এই সম্পর্ক, এভাবে আমরা একটা সম্পর্ক নির্ণয় করতে পারি। তারপরে আবার আসছে, দেখো ট্যান থিটা ইজিক্যাল টু আমরা জানি পিএম ভাগ ওএম। আমরা এটাকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, লব হরকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে পিএম ভাগ ওপি ওএম ভাগ ওপি, তাহলে কি আসছে? পিএম ভাগ ওপি, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ সমান সাইন থিটা, আর ভূমি ভাগ অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। অর্থাৎ আমরা ট্যান থিটার থেকে আমরা এমন একটা সম্পর্ক আসছে যে ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি কস থিটা। এটা একটা সম্পর্ক। এবার আরও কিছু সম্পর্কে আসা যায় কিনা দেখি।
যেহেতু পি ও পি এম সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অষ্টম শ্রেণীর গণিতে পিথাগোরাসের সূত্রের কথা নিশ্চয়ই মনে আছে। পিথাগোরাসের সূত্রে আমরা কি জানি, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য নিয়ে অঙ্কিত যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওপর দুই বাহু অর্থাৎ লম্ব এবং ভূমি, এই লম্বের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য নিয়ে গঠিত যে বর্গক্ষেত্র, এই দুই বর্গক্ষেত্রকে যোগ করলে যা হবে অতিভুজের বর্গক্ষেত্র তাই হবে। অর্থাৎ সূত্র আকারে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো হচ্ছে ওপি স্কোয়ার সমান সমান পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দ্বারা অঙ্কিত বর্গের ক্ষেত্রফল সমান সমান ওপর দুই বাহু দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমরা কি পাচ্ছি, চিত্র অনুসারে ওপি স্কোয়ার সমান সমান, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন এটাকে আমরা যদি ওপি দিয়ে ভাগ দিই, ওপি স্কোয়ার দিয়ে ভাগ দিই, তাহলে কি দাঁড়ায়, ওপি স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার সমান সমান পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার। এটা ভাগ হয়ে এক হয়। আর লবের পদ অনুসারে যদি আমরা এই রাশিটাকে ভাগ করি, আলাদা করি, অর্থাৎ পি এম স্কোয়ার ও পি স্কোয়ার সমান ও এম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার, পি এম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার যোগ ও এম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা পি এম ভাগ ওপি হোল স্কোয়ার আকারে লিখতে পারি, যোগ ও এম ভাগ ওপি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে, পি এম ভাগ ওপি অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ অনুপাতের নাম কি, সাইন থিটা। আমরা এখানে লিখব সাইন থিটা স্কোয়ার। আর হচ্ছে কি আসছে, ও এম ভূমি ভাগ অতিভুজ অর্থাৎ কস থিটা স্কোয়ার। কস থিটা অনুপাতে আমরা কি জানছি, যে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ দিলে যে অনুপাতটা হয় সেটার নাম ছিল কস। তাহলে আমরা এখান থেকে সমান সমান পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত, এক। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটা সূত্র আকারে বা সম্পর্ক আকারে যদি লিখি তাহলে এক নম্বর পাচ্ছ হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান এক। এইভাবে এই সূত্রটাকে যদি আমরা প্রথমে কি দিয়ে ভাগ দিছি, অতিভুজ দিয়ে ভাগ দিছি, এবার এটাকে লম্ব দিয়ে ভাগ দেব। সূত্রটাকে লম্ব দিয়ে যদি ভাগ দিই তাহলে ও পি স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার সমান সমান পি এম স্কোয়ার ভাগ ও এম স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার। তাহলে ওপি ভাগ পি এম, ওপি অতিভুজ ভাগ পি এম অর্থাৎ সাইনের বিপরীত কোসেক। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে লিখব হচ্ছে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে লিখি ওপি ভাগ পি এম স্কোয়ার সমান সমান পি এম স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার যোগ ও
ও এম স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার। তাহলে কি আসছে? ওপি অর্থাৎ অতিভুজ ভাগ পি এম, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা সমান সমান, এটা ভাগ করলে 1 আসে, প্লাস ও এম অর্থাৎ ভূমি ভাগ লম্ব, টেনের বিপরীত অর্থাৎ কট থিটা, কট স্কোয়ার থিটা, ভূমি ভাগ ও এম অর্থাৎ ভূমি ও এম ভাগ পি এম। আমরা ট্যান থিটা কি দেখেছি যে ট্যান থিটা হচ্ছে লম্ব ভাগ ভূমি, আর ট্যানের বিপরীত হচ্ছে কট অর্থাৎ ভূমি ভাগ লম্ব। তাহলে আমরা 2 নম্বর এটাকে সূত্র আকারে যদি লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 2 নম্বর সূত্র হিসেবে আমরা এটাকে একটা সম্পর্ক পাচ্ছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার দেখি এটাকে ভূমি দিয়ে ভাগ করি, তাহলে ভূমি দিয়ে যদি ভাগ করি কি পাই? ওপি স্কোয়ার ভূমি স্কোয়ার অর্থাৎ ও এম স্কোয়ার পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার অর্থাৎ ও পি ভাগ ও এম হোল স্কোয়ার সমান সমান পি এম ও এম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার ভাগ হয়ে, এটা একটা ভাগ করলে 1 হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি কি ওপি অতিভুজ ভাগ ও এম ভূমি, অর্থাৎ আমরা এটা পাচ্ছি হচ্ছে সেক স্কোয়ার থিটা সমান সমান পি এম ভাগ ও এম অর্থাৎ ট্যান থিটা লম্ব ভাগ ভূমি অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। ট্যান স্কোয়ারকে আমরা যদি এ পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, অর্থাৎ আমরা 3 নম্বর একটা সম্পর্কে আমরা আসছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তো এই যে সম্পর্কগুলি, এই সম্পর্কগুলি সূক্ষ্মকোণী অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে কোনো সূক্ষ্মকোণের অর্থাৎ সূক্ষ্মকোণের মান যেমনই হোক, 45 ডিগ্রি হোক বা 60 ডিগ্রি হোক বা 80 ডিগ্রি হোক 30 ডিগ্রি হোক, যে কোনো মানের জন্যে এদের সম্পর্ক অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ধ্রুব। সমকোণী মাথায় রাখতে হবে যে ত্রিভুজটা আমাদের সমকোণী, আর এই সমকোণ ভিন্ন বাকি যে 2টা কোণ, সেই 2টা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ এটার মান যদি 90 ডিগ্রি হয়, এই যে সমকোণ এটার মান 90 ডিগ্রি হলে বাকি 2 কোণের মান হবে 90 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হবে 30 ডিগ্রি, বা এটা যদি 45 ডিগ্রি হয়, এটা হবে 45 ডিগ্রি। তাহলে এই যে থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে যে কোনো 2 বাহুর অনুপাতই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো একটা বিষয় মনে রাখবা যে এখানে আমরা কোণটাকে ভূমির সঙ্গে ধরেছি, কোণ এই থিটা যে কোণটার সঙ্গে আমরা এই অনুপাতগুলি নির্ণয় করব, কারণ কোণটা এখানেও হতে পারে, আমরা যদি এখানে মনে করি তাহলে কি হবে, কোণটা এখানে হোক আর এখানে হোক, যেখানে হোক, একটা বিষয় মনে রাখবে
যে এই কোণের সম্মুখ বাহু, যে কোণটাকে আমরা কল্পনা যে করবো, অর্থাৎ সূক্ষ্মকোণ দুটির যেটিকে আমরা কল্পনা করব বা আমাদের আলোচনায় নিয়ে আসবো, তার সম্মুখ বাহুটাকে ধরবো আমরা হচ্ছে লম্ব। অর্থাৎ এটা যদি এটা ধরি তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। আর যদি এই কোণটাকে আমরা ধরি, যদি এই কোণটা কল্পনা করি, তাহলে এই কোণটার ক্ষেত্রে আসবে আমাদের হচ্ছে এটা সম্মুখ বাহু OM, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখবে, কারণ এখানে আমরা অনেক সময় ভুল করে বসি। তো তাহলে আমরা মোটামুটি কী জানলাম, ত্রিকোণমিতির কোণ বলতে আমরা কী বুঝছি জানলাম, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলি কী কী বা কয়টি অনুপাত, 6টি অনুপাত পেলাম। সাইন, ট্যান, কস, তারপরে কি আছে কোসেক, কট, সেক, আর থিটাটা কি, থিটাটা হচ্ছে আলোচ্য সূক্ষ্মকোণ। আর এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আর বাহুগুলির অনুপাতের মধ্যে যে সম্পর্ক পেলাম, সেই সম্পর্কের মধ্যে আমরা বিশেষ কিছু সম্পর্ক পেলাম। এর আগে একটা সম্পর্ক পেয়েছি কি, যে ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান সাইন থিটা কস থিটা, এই সম্পর্কটা আমরা পেয়েছি। তো মূলত আমরা এই চারটাকে এখানে সূত্র হিসেবে বা অভেদ হিসেবে ব্যবহার করব। কেন? যে থিটা কোণের যে কোনো মানের সাপেক্ষে, থিটা কোণের যে কোনো মানের সাপেক্ষে এগুলি সার্বজনীন সত্য। অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই যে থিটা কোণ যা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ যেমনই হোক, ত্রিভুজের আকার যত বড় হোক, বাহুগুলির আকৃতি যেমনই হোক, এই কোণের সাপেক্ষে আমরা এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলি অটুট পাবো, অর্থাৎ অপরিবর্তনীয় বা ধ্রুবক। আর এই শর্তে আমরা এগুলিকে অভেদ বা সূত্র হিসেবে ত্রিকোণমিতিতে ব্যবহার করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলি ত্রিকোণমিতিতে কীভাবে ব্যবহার করতে হয় বা ব্যবহার করা যায় সে নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন সমস্যা সমাধানে সূত্রগুলি প্রয়োগ করব বা প্রয়োগ করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সকলকে শুভকামনা। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।